নগর পড়লে যেমন দেবালয়ে এড়ায় না, তেমনি প্রতিবেশী দেশগুলোতে হওয়া একের পর এক অভ্যুত্থানের দায়ও এড়াতে পারে না ভারত। বৈশ্বিক শক্তি হওয়ার স্বপ্ন দেখা দিল্লি এড়াতে পারে না নিজ অঞ্চলের রাজনৈতিক অস্থিতিশীলতার দায়। শ্রীলঙ্কার পর বাংলাদেশ হয়ে সবশেষ নেপাল অভ্যুত্থান কঠিন এক পরীক্ষায় ফেলে দিয়েছে নরেন্দ্র মোদী সরকারকে। প্রশ্ন উঠেছে ভারতের কূটনৈতিক কৌশল নিয়ে, যা সামাল দেওয়াই এখন বড় চ্যালেঞ্জ মোদীর সামনে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের আলোকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অস্থিতিশীলতা ও ভারতের অবস্থান সম্পর্কে বিস্তারিত জানাবো। সঙ্গে আছি তামান্না খন্দকার। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। নেপালের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন অনেক দিনের। সেই সম্পর্ক পুনরায় মেরামতে সেপ্টেম্বরে দিল্লি সফরে যাওয়ার কথা ছিল নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির, কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। দিল্লি সফরের সপ্তাহ দুয়েক আগেই জেনজিদের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে পালাতে হয় তাকে। তার আগে 2024 সালে বাংলাদেশে নিজেদের আস্থাভাজন সরকার প্রধান শেখ হাসিনার পতনও দেখতে হয়েছে দিল্লিকে, যার শুরু হয় 2022 সালে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পতনের মধ্য দিয়ে। আঞ্চলিক এই অস্থিরতা ভারতের জন্য এখন বড় সমস্যা। বৈশ্বিক পরাশক্তি হয়ে উঠতে মনোযোগ ধরে রাখার পণ করা ভারত উদাসীন হতে পারছে না প্রতিবেশীদের ব্যাপারে। অন্যদিকে প্রতিবেশীদের অভিযোগ, ভারত নিজ স্বার্থে তাদের ওপর কখনো হস্তক্ষেপ আবার কখনো উপেক্ষা করছে। নেপাল সহ অনেক দেশই মানবিক সাহায্য, জ্বালানি ও অর্থনৈতিক সাহায্যে ভারতের ওপর নির্ভরশীল। তবে এ দেশগুলো এটাও চায় না দিল্লি তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করুক। অন্যদিকে ভারতের চাওয়া নিজেদের স্বার্থে প্রতিবেশী দেশগুলোতে তাদের আস্থাভাজন রাজনৈতিক নেতৃত্ব থাকুক, কেননা সেটি না হলে ভারতের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ব্যাপারে বিশ্লেষকদের মত, এতে চীন আরও সুযোগ নিতে পারে। ভারতের প্রভাব অঞ্চলে এরই মধ্যে ঢুকেও পড়েছে বেইজিং। হিমালয় থেকে ভারত মহাসাগর পর্যন্ত বড় বড় অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করছে তারা, কেননা ভারতের মতো গ্লোবাল সাউথের নেতৃত্ব দিতে চায় বেইজিংও। যা নিয়ে দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেন, ভারত যদি ধরে নেয় প্রতিবেশীরা তাদের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করলেও শেষ পর্যন্ত ভারতের উপর নির্ভর করবে, তবে সেটা ভুল। কেননা এই অঞ্চলগুলোর রাজনৈতিক পরিবর্তন ভারত বিরোধী নেতাদের ক্ষমতায় আনতে পারে। পাকিস্তান ভারতের প্রতিবেশী হলেও ঐতিহাসিকভাবে শত্রুভাবাপন্ন। ভারতের সঙ্গে সীমান্ত ও অবৈধ অভিবাসন ইস্যুতে বাংলাদেশের টানাপোড়েন দীর্ঘদিনের। শ্রীলঙ্কায় চীনের গভীর সমুদ্র বন্দর গড়ে তোলা নিয়ে অস্বস্তি আছে ভারতের। নেপালের সঙ্গে সীমান্ত ও সাংস্কৃতিক সম্পর্ক ভাগ করলেও 2015 সালে ভূমিকম্পের পর হঠাৎ জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয় ভারত, যা মানতে পারেনি কাঠমান্ডু। চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনে জোর দেন কেপি শর্মা ওলি, যা স্বাভাবিকভাবে গ্রহণ করেনি দিল্লি। তাছাড়া এ অঞ্চলের অনেকেই এখন মনে করেন ভারত চীনের কূটনৈতিক চালে পরিণত হয়েছে তারা, যে কারণে রাজনৈতিক দলগুলোকেও ভারত বিরোধী ও চীনপন্থী নির্বাচনী প্রচারণা চালাতে দেখা যায়। জানিয়ে ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক অপেক্ষা শাহ বলেন, ভারতের জিরো সাম মানসিকতা, অর্থাৎ নেপাল যদি চীনের দিকে এগোয় তবে সেটা ভারতের জন্য ক্ষতি। এই মানসিকতা সম্পর্কের জন্য ক্ষতিকর। প্রতিবেশী দেশের রাজনীতিতে ভারতের নির্দিষ্ট নেতাদের সমর্থন দেওয়ার সবচেয়ে বড় উদাহরণ বাংলাদেশ। জনরোষে শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে সমর্থন দিয়ে যাচ্ছে দিল্লি, যা অনেক বাংলাদেশিকে ক্ষুব্ধ করেছে, যার প্রভাব পড়েছে দুদেশের কূটনীতিতে। ভারত এখন বাংলাদেশিদের ভিসা দেয় না বললেই চলে। সীমান্ত দিয়ে পণ্য রপ্তানিতেও জারি করেছে বিধিনিষেধ। বিপরীতে চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। মার্চে বেইজিং সফরে বেশ কয়েকটি চুক্তিও করেছে ঢাকা। জানিয়ে পাকিস্তানের প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত হুসেইন হাক্কানি বলেন, ভারতের হিন্দুত্ববাদ তার অভ্যন্তরে হয়তো ঐক্য তৈরি করে, কিন্তু তা বাংলাদেশ বা মালদ্বীপের মুসলমানদের বা শ্রীলঙ্কার বৌদ্ধদের মন জয় করে না।
পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিকভাবে শত্রুতা থাকায় সব প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা ভারতের জন্য কঠিন। এই বাস্তবতা মেনে নিয়ে এক এক দেশের সঙ্গে আলাদা আলাদা দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে পারে দিল্লি। প্রতিবেশীদের বিপদে ত্রাণ সহায়তা দেওয়ার পাশাপাশি ঋণ ও অবকাঠামো প্রকল্পে সহায়তা করতে পারে। প্রতিবেশী নেতাদের রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ দিয়ে সম্পর্ক মেরামত করতে পারে, যেমনটি অতীতে মালদ্বীপের ক্ষেত্রে করেছে। ইন্ডিয়া আউট স্লোগান দিয়ে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া মোহাম্মদ মুরজুকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছে মোদী সরকার। এরপর $565 মিলিয়ন ঋণ ও মুক্ত বাণিজ্য আলোচনার ঘোষণা দিয়েছে, যা বাকিদের বেলায়ও কাজে লাগাতে পারে দিল্লি। তবে এরপরও দক্ষিণ এশিয়ার ভারতের প্রভাব ঝুঁকির মুখে পড়ার সম্ভাবনা থাকবে বলে মনে করছেন মাইকেল কুগেলম্যান। তার ভাষ্য, অঞ্চলটি এক ধরনের বারুদের স্তূপ। সীমান্ত উত্তেজনা, বিভক্ত রাজনীতি, ক্ষুব্ধ জনগণ আর ভঙ্গুর অর্থনীতি রয়েছে। কাজেই ভারতের যদি পরাশক্তি হয়ে ওঠার লক্ষ্য থাকে, তবে তাকে নিশ্চিত করতে হবে প্রতিবেশী যেন তার লক্ষ্য অর্জনের পথে বাধা না হয়।